সো প্রিভিয়াস ভিডিওতে ভেক্টর ফিল্ডস এর আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জেনেছি, সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স কার্ল অর গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স। এখন কথা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কার্ল ডাইভারজেন্স জিনিসগুলো আসলে কি, কিরকম ভাবে এগুলা অ্যাক্ট করে, এগুলো একটু জানা দরকার। সো আসুন আমরা ফার্স্ট অফ অল গ্রেডিয়েন্ট সম্পর্কে জানি। সো বিফোর গোয়িং টু দ্য টপিক, আমরা একটু গল্পের মতো করে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি। সাপোজ একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে ফর্ম করতেছে। ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কেন হয় জানেন তো? এটা হচ্ছে ডিফিউশন বা ব্যাপনের জন্য। সো সিম্পল ভাষায় যদি বলি, জিনিসটা এরকম হয় যে যখন নাকি আপনার এলাকার গরমের পরিমাণ অনেক বেড়ে যায়, সো গরম যেখানে অনেক বেশি থাকে বা টেম্পারেচার যেখানে অনেক বেশি থাকে, সেখানে বায়ুটা অনেক হালকা হয়ে যায়। সো বায়ু হালকা হয়ে যায়, খেয়াল করুন বায়ু কিন্তু হালকা হয়ে গিয়েছে। আর বঙ্গোপসাগর বা সাগরের যে অঞ্চলগুলা, সেখানে হচ্ছে টেম্পারেচার কিন্তু তুলনামূলক অনেক কম থাকে। সো টেম্পারেচার কম থাকার কারণে ওখানে বায়ুর ঘনত্বটা অনেক বেশি থাকে। ঠিক আছে? সো ডিফিউশন মানে কি? বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া টু মেক দ্য লেভেল। ওকে, সো আপনার এলাকার বায়ুর ঘনত্ব হচ্ছে কম, আর ওই যে সাগরের যে অঞ্চলগুলা, সেখানে বায়ুর ঘনত্ব হচ্ছে অনেক বেশি টেম্পারেচারের ডিফারেন্সের জন্য, কারণ এখানে টেম্পারেচার কম। সো আলটিমেটলি কি হয়, ওখানকার যে বায়ুগুলা এরকম ঘূর্ণায়মান ভাবে ভেলোসিটি লাভ করতে থাকে এবং ঘূর্ণিঝড় আকারে এর হচ্ছে ফর্ম করে, দেন হচ্ছে ওই যে ঝড়টা যে ফর্ম করছে, সেই ঝড়টা আপনার এলাকায় আঘাত হানে। সো ওরা আসে কিন্তু আসলে একটা বেসিক লেভেলের যে মানে কার্যক্রম প্রত্যেকটা সাবস্টেন্সের, যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া, সেই অনুযায়ী ওরা কিন্তু আসে। কিন্তু আসলে অনেক সময় যে এই যে ঘূর্ণায়মানটা বা ভেলোসিটিটা এতটাই বেশি হয় যে যার কারণে আমাদের এই ঘূর্ণিঝড়ের জন্য বা সাইক্লোনের জন্য আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। সো আলটিমেটলি এটি হচ্ছে বেসিক কনসেপ্ট ডিফিউশনের। আর ছোটবেলায় আমরা ডিফিউশনে বিজ্ঞান বইয়ে কিন্তু ডিফিউশন ব্যাপারে ধারণা লাভ করেছিলাম, যে স্প্রে এর মাধ্যমে, যে স্প্রেটাতে কি হয়, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যায়। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে ঘূর্ণিঝড় তো ফর্ম করলো, ঠিক আছে। সো ঘূর্ণিঝড় ফর্ম করার পর আমরা ঘূর্ণিঝড়ের একটা বেসিক লেভেলের লোকাস ইন্ডিকেট করলাম, যে এটা কত ভেলোসিটিতে ঘূর্ণিঝড়টা ফর্ম করেছে, ঘূর্ণিঝড়টা কতটা ভয়াবহ, এরকম একটা লোকাস ফর্ম করলাম। ইট ক্যান বি 2 ডাইমেনশনাল অর 3 ডাইমেনশনাল। সো লেটস সে আমরা 3 ডাইমেনশনাল লোকাসই এটার জন্য ফর্ম করেছি। এই হচ্ছে ঘূর্ণিঝড়। এখন কথা হচ্ছে যে ঘূর্ণিঝড় তো, আমি ঘূর্ণিঝড়ের ক্যারেক্টারিস্টিক্স, এটার লোকাসটা আমি ফর্ম করলাম 3 ডাইমেনশনাল, বাট এইটা আসলে কোন দিকে যাবে? আমার তো দরকার এই ঘূর্ণিঝড়টা কোথায় আঘাত হানবে, কোথায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়াবে, আমার কোথায় সতর্ক বার্তা দিতে হবে, এটা হচ্ছে গিয়ে আমার মেইনলি দরকার। ঘূর্ণিঝড় ফর্ম করেছে সেটা কিন্তু এতটাও দরকার না আমার জানা। সো আলটিমেটলি কি দরকার হচ্ছে, শুধুমাত্র ঘূর্ণিঝড়ের জন্য আমরা যে স্কেলার কোয়ান্টিটি বা হচ্ছে যে লোকাসটা ফর্ম করছি, দ্যাটস নট এনাফ। আমার কি দরকার হচ্ছে, ওই ঘূর্ণিঝড়টা কোথায় যাবে, কোথায় গিয়ে আঘাত হানবে, অর্থাৎ ডিরেকশনটা, সেটা দরকার হচ্ছে। সো এটার জন্য অবশ্যই অবশ্যই আমার কি দরকার, ভেক্টর ফিল্ড দরকার। সো এই যে ভেক্টর ফিল্ডটা, আমরা এই ঘূর্ণিঝড়টাকে পুরোটাকে যদি ভেক্টরের আওতায় আনতে চাই ফ্রম দ্য স্কেলার কোয়ান্টিটি, দেন উই হ্যাভ টু অ্যাপ্লাই গ্রেডিয়েন্ট। হিয়ার কামস দ্য গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্কেলার থেকে ভেক্টরে কনভার্ট করা। আবারও বলতেছি, গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে কোনো স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে কনভার্ট করা। জিনিসটা কিন্তু খুবই সহজ, আপনারা একটু যদি ফর্মুলাটা দিয়ে খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। সো ওই যে ঘূর্ণিঝড়ের, ধরেন এই ঘূর্ণিঝড়ের জন্য আমি 3 ডাইমেনশনাল একটা হচ্ছে ইকুয়েশন আছে, যে f(x,y,z) 3 ডাইমেনশনাল এরকম একটা ইকুয়েশন আছে, র্যান্ডম একটা ইকুয়েশন। তো ওই র্যান্ডম ইকুয়েশনটাকে আমি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করব। সো এই প্রসিডিউরের নামটাই কি? গ্রেডিয়েন্ট। তার আগে গ্রেডিয়েন্টকে কিভাবে প্রকাশ করা যায় সেটা একটু দেখি। গ্রেডিয়েন্টকে বেসিক্যালি প্রকাশ করা হয় হচ্ছে ডেল্টা দ্বারা। সো এই ডেল্টাটা, আমরা ডেল্টা চিহ্ন হচ্ছে এরকম দেখি ট্রায়াঙ্গেল শেপের, বাট এই ডেল্টাটা হচ্ছে উল্টা হবে, ঠিক আছে। সো এটাকে বলা হচ্ছে নেবলা, ঠিক আছে। সো আমরা আলটিমেটলি নেবলাকে গ্রেডিয়েন্ট আকারে প্রকাশ করি। তো নেবলার মাথায় অনেক সময় বার চিহ্ন দেওয়া থাকে, অনেক সময় হচ্ছে অ্যারো চিহ্ন দেওয়া থাকে, বা শুধু নেবলাটাই দেওয়া থাকে। সো আপনি যেভাবে ইউজ করেন আর কি। সো কখনো যদি এরকম চিহ্ন দেখেন তাহলে ওরে বাবারে কি দেখলাম, আসলে এরকম চিন্তা করার কিছুই নেই। এটা একদম সিম্পল জিনিস, যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এই নেবলাটা হচ্ছে আলটিমেটলি কি করে, আমার যে কোনো স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করে, দ্যাটস ইট, আর কোনো কিছু না। সো জিনিসটা কিভাবে হয়, এটা আরো সহজ। আমরা পার্শিয়াল ডেরিভেটিভ জানি।
আসলে কথাটার মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ কেন বলা হয় এই জিনিসটা একটু বলে রাখি। সো ডিফারেন্সিয়েশন তো জানি আমরা, অনেক ডিফারেন্সিয়েশন অলরেডি করে ফেলেছি গত কোর্সে, আমরা এই ব্যাপারে অনেক কিছু ধারণা লাভ করেছি। সো ডিফারেন্সিয়েশন করা হচ্ছে একটা পার্টিকুলার ভেরিয়েবলের সাপেক্ষে, সাপোজ এক্স এর সাপেক্ষে বা ওয়াই এর সাপেক্ষে। এখন কথা হচ্ছে যে আমার একাধিক ভেরিয়েবল যদি থাকে একটা ফাংশনের মধ্যে, তো ওই ফাংশনে যদি আমি একবার এক্স এর সাপেক্ষে, একবার ওয়াই এর সাপেক্ষে, একবার জেড এর সাপেক্ষে যদি করি, আর পুরোটাকেই আমি ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে ওটা পার্শিয়াল ডেরিভেটিভ বলা হয়। সো পার্শিয়াল ডেরিভেটিভটা কি, যে পার্শিয়ালি আমি একবার এক্স এর সাপেক্ষে নিয়েছি, সো পার্শিয়ালি আমার এই পুরো ফাংশনটাকে ডেরিভেটিভ বের করা হচ্ছে, তারপর আরেকবার ওয়াই এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ বের করতেছি বা ডিফারেন্সিয়েশন করতেছি। সো পার্শিয়ালি আমার সবগুলো একসাথে অ্যাপ্লাই না করে একটা ভেরিয়েবল নিচ্ছি, তারপর আবার জেড এর সাপেক্ষে, দ্যাট ইজ পার্শিয়াল ডেরিভেটিভ। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট অফ পার্শিয়াল ডেরিভেটিভ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড পার্শিয়াল ডেরিভেটিভ। সো পার্শিয়াল ডেরিভেটিভকে লেখা হচ্ছে কিছুটা কার্লি ডি দ্বারা। সো ওই যে আমরা সচরাচর ডিডিএক্স লিখি না, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বলি, ডিডিএক্স, ঠিক আছে। আর হচ্ছে কার্লি ডি দিয়া হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভকে বোঝায়। বাট ট্রাস্ট মি, বোথ আর অলমোস্ট দ্য সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য ফর্মুলাস অফ ডিফারেন্সিয়েশন এন্ড পার্শিয়াল ডেরিভেটিভস, কোনো ডিফারেন্স নাই। জাস্ট হচ্ছে যার সাপেক্ষে আমি ডেরিভেটিভটা বের করব তার সাপেক্ষে ডেরিভেটিভ করব, আর বাকি সব হচ্ছে অন্য যে কোনো ভেরিয়েবল কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে। যাই হোক, আমরা মূল টপিকে আবার একটু ব্যাক করি। সো গ্রেডিয়েন্টটা কিভাবে কি বের করব? সিম্পল কথায়, আমার যে ঘূর্ণিঝড়ের জন্য f(x,y,z) যে ফাংশনটা আছে স্কেলার কোয়ান্টিটি, সেই ফাংশনটাতে আমার প্রথমে হচ্ছে পুরো ফাংশনটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভটা বের করব, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা বের করব। যে ডেরিভেটিভটা বের হবে তার সাথে দিব i প্লাস, তারপরে আমরা পুরো ফাংশনটাকে y এর সাপেক্ষে ডেরিভেটিভ বের করব, পার্শিয়াল ডেরিভেটিভ, আর তার সাথে আমরা দিব j, তারপরে আমরা যে z এর সাপেক্ষে বা z এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা বের করব, তার সাথে আমরা দিব z। তাহলে আপনারা ফুল এই যে নেবলা ইকুয়ালস টু দেখতে পাচ্ছেন, বা গ্রেডিয়েন্ট নেবলা ইকুয়ালস টু আমার কি দাঁড়ায়, ddxi প্লাস ddxj, সরি ddxi প্লাস ddyj প্লাস ddz(k), ঠিক আছে। সো এইভাবে হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টটা বের হয়, আর কোন ফাংশন, আমার f(x,y,z) যে ফাংশনটা দেয়া থাকবে সেই ফাংশনটা হচ্ছে আমরা এভাবে গ্রেডিয়েন্ট বের করব। সো এতে করে কি হচ্ছে, এতে করে আপনার যে স্কেলার কোয়ান্টিটিটা ছিল সেই স্কেলার কোয়ান্টিটিটা ভেক্টরে কনভার্ট হচ্ছে। সো i ক্যাপ, j ক্যাপ, k ক্যাপ, এটার মানেটা কি? i j k হচ্ছে 3 ডাইমেনশনালের ডিরেকশনটা, অর্থাৎ কিনা এই যে দেখেন, একটা যে কোনো একটা কোঅর্ডিনেটটার দিকে খেয়াল করি, একটা কোঅর্ডিনেট, র্যান্ডম একটা কোঅর্ডিনেট 3D প্লেনে আছে। সো 3D প্লেনে কোঅর্ডিনেটটা কোথায় আছে, এটার পজিশনটা কিভাবে বের করবেন? আপনার i পরিমাণ এই দিকে গিয়ে, j পরিমাণ ডানে গিয়ে, z পরিমাণ যদি উপরে উঠি, তাহলে কিন্তু i j k আমি হচ্ছে ডিফাইন করতে পারি, অর্থাৎ কিনা ভেক্টরটা ক্রিয়েট করতে পারি, যে ভেক্টরটা কি আসলে এই যে কোঅর্ডিনেটটা এটা আসলে কোন দিকে আছে, দিকটা নির্ণয় করতে পারি। ওকে, সো এটা আসলে 3D চিত্র দেখলে বেটার বোঝা যায়। হাউএভার জাস্ট লাইক দ্যাট, fx ফাংশনটাকে যখন আমি হচ্ছে এরকম গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্টটা কি, নাথিং বাট আমার হচ্ছে ddxi প্লাস ddyj প্লাস ddz(k), এতটুকু করা, রাইট? সো এটা করলে কি পাচ্ছি আমি, এটা করলে আমি বুঝতে পারতেছি যে এই গ্রাফটা বা এই ফাংশনটা হচ্ছে আমার ডিরেকশনটা কোন দিকে আছে অ্যাজ পার হচ্ছে i, j and k। সো এই হচ্ছে আমার ওভারঅল গ্রেডিয়েন্টের কনসেপ্ট। ওকে, সো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট বলতে আমরা অলরেডি কিন্তু বেসিক ক্লাসে পড়েছি যে গ্রেডিয়েন্ট জিনিসটা কি। গ্রেডিয়েন্ট হচ্ছে কোনো একটা স্কেলার কোয়ান্টিটিকে ভেক্টর কোয়ান্টিটিতে কনভার্ট করে। সো স্কেলারকে ভেক্টরে কিভাবে কনভার্ট করে, লেটস সে আমাদের হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ফাংশন fxy বা fxyz একটা র্যান্ডম ফাংশন দেওয়া থাকে। তো ওই র্যান্ডম ফাংশনটাকে ফার্স্ট অফ অল আমরা x এর সাপেক্ষে করব, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব fxy কে, তাহলে তার সাথে হচ্ছে আমরা i ক্যাপটা যুক্ত করব। এই i ক্যাপটা হচ্ছে আমার ডিরেকশনটা, আর হচ্ছে সেকেন্ড ডাইমেনশন অর্থাৎ কিনা y অ্যাক্সিস এর সাপেক্ষে, y এর সাপেক্ষে হচ্ছে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ বের করব। সেই পার্শিয়াল ডেরিভেটিভকে হচ্ছে আমরা j ক্যাপের মাধ্যমে এভাবে এক্সপ্রেস করব। সেম কেস গোস ফর দ্য 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা একইভাবে fxyz i
দেন হচ্ছে y এর সাপেক্ষে ডেরিভেটিভটা বের করব f(x,y,z) j প্লাস z এর সাপেক্ষে হচ্ছে আমরা বের করব f(x,y,z) k। দ্যাটস ইট। এভাবে হচ্ছে ওভারঅল আমরা গ্রেডিয়েন্টটা বের করতে পারি। সো গ্রেডিয়েন্টটাকে কিভাবে এক্সপ্রেস করি? গ্রেডিয়েন্টটাকে এখানে হচ্ছে নেবলা দিয়ে এভাবে এক্সপ্রেস করি। গ্রেডিয়েন্টটাকে নেবলা দিয়ে এভাবে এক্সপ্রেস করি। গোছানো ভাবে নোটের মধ্যে দেয়া থাকবে, সেখানে ফর্মুলাটা আপনারা দেখে নেবেন। এবার আমরা এখন প্রবলেম সলভ করে তারপরে হচ্ছে জিনিসগুলো বোঝার চেষ্টা করব কিভাবে আমরা গ্রেডিয়েন্টটা সলভ করতে পারি। সো আমরা এখানে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করেছি প্রবলেমগুলো, প্রত্যেকটা ক্যাটাগরিতে একটা করে ম্যাথ করে নিয়েছি। সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার যে এই ক্যাটাগরিতে এরকম ম্যাথ আসলে হচ্ছে আমরা এইভাবে সলভ করতে পারবো। আমরা বেসিক্যালি প্রসেস শিখবো, শুধু ম্যাথ না, আমরা প্রসেস শিখবো, তাহলে যে কোনো ম্যাথ পারবো। যদি শুধু ম্যাথ শিখি তাহলে কিন্তু আমরা যে কোনো ম্যাথ আসলে পারবো না। সো ফার্স্ট ক্যাটাগরিটা আমরা ধরে নিয়েছি যে গ্রেডিয়েন্ট অফ এ সিম্পল স্কেলার ফাংশন। যে আমার একটা সিম্পল যদি স্কেলার ফাংশন দেয়া থাকে, যে এখানে ফাংশনটা হচ্ছে x² + y², এখন এটার গ্রেডিয়েন্টটা কিভাবে বের করব? তো খুবই সহজ। দ্য সিম্পল স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট অর্থাৎ কিনা নেবলা f ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু আমরা কি করব? পার্শিয়াল ডেরিভেটিভ অফ f(x,y) x এর সাপেক্ষে ফার্স্টে, সাথে হচ্ছে i প্লাস, যেহেতু টু ডাইমেনশনাল এই জন্য i আর j পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, দেন হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ f(x,y) দেন হচ্ছে j। তো এখন আমরা হচ্ছে f(x,y) টা কত? x² + y², তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ অফ x² + y² i, then partial derivative of x² + y² j। এখন আমাদের এইটার যদি পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে x এর সাপেক্ষে x² কে ডেরিভেটিভ বের করলে আসে হচ্ছে 2x, বাট y² টা কি 0 হয়ে যাবে, এটা কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে, তাহলে 2xi প্লাস y এর সাপেক্ষে যদি করতে চাই x টা কি 0 হয়ে যাবে, আর y এর সাপেক্ষে করতে গেলে 2y আসবে j। দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো র্যান্ডম স্কেলার ফাংশনের খুবই ইজিলি হচ্ছে গ্রেডিয়েন্টটা বের করতে পারি। তার পরবর্তীতে আমরা আরেকটি ক্যাটাগরি দেখব, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ এ 3D স্কেলার ফাংশন। সো এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল আমার হচ্ছে 2D স্কেলার ফাংশন x² + y², আর এবারেরটা হচ্ছে 3D স্কেলার ফাংশন অর্থাৎ 3 ডাইমেনশনাল। সো 3 ডাইমেনশনাল ক্ষেত্রে আমরা কিভাবে কি করব? একই জিনিস, নেবলা f, so gradient এটার মানে হচ্ছে gradient of f will be equals to, যেহেতু 3 ডাইমেনশনাল তাহলে ddx of f(x,y,z) ফাংশন, সেটার সাথে যাবে i, তারপর এবার যাবে হচ্ছে y এর সাপেক্ষে, সেটার সাথে যাবে j, তারপর এবার যাবে হচ্ছে z এর সাপেক্ষে, সেটার সাথে যাবে k। তো এখন আমরা ফাংশনটা ইউজুয়াল বসিয়ে দিই এখানে, x² + y² z² প্লাস x² + y² z² j প্লাস x² + y² z² k। তো এখন যদি আমরা x এর সাপেক্ষে পুরোটাকে ডেরিভেটিভ বের করি তাহলে আসবে 2x, আর আমাদের i টা লিখে দিলাম। দেন হচ্ছে y এর সাপেক্ষে যদি করি তাহলে আসবে হচ্ছে 2y, আর বাকি সব 0 হয়ে যাবে কারণ হচ্ছে y এর সাপেক্ষে x আর z কি কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে। এন্ড হচ্ছে z এর সাপেক্ষে যদি করি তাহলে 2z k। দ্যাটস ইট। এখানে আমরা ক্যাপ দিলে দিতেও পারি, নাও দিতে পারি, দিলেও হয়, না দিলেও হয়। দ্যাটস ইট। সো এভাবে হচ্ছে আমরা 3D স্কেলার ফাংশনের প্রবলেম সলভ করতে পারি। এরপর আমরা দেখব যে একটা কমপ্লেক্স ফাংশন, গ্রেডিয়েন্ট অফ এ মোর কমপ্লেক্স ফাংশন। সো আমাদের আগের গুলা খুব সহজ ছিল, পলিনোমিয়াল, খুব সহজ পলিনোমিয়াল ছিল, কিন্তু এবার যদি আমাদের যে ফাংশনটা থাকে এটা যদি একটু কমপ্লেক্স থাকে তাহলে সেটা কিভাবে কি করব?
ডেরিভেটিভ আসলে যে কোনো ফাংশনের ডেরিভেটিভ কিন্তু বের করা আসলে সহজ হয়, ওরকম একটা কঠিন হয় না। আর আমার যদি বেশি কঠিন ফাংশন থাকে তাহলে ওই ক্ষেত্রেও হচ্ছে আমার তিনটা প্রসেস, একটা হইতে পারে এটা চেইন রুল ফলো আপ করে হচ্ছে এর জন্য একটু কঠিন লাগতেছে, বা এটা হয়তো ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে, আবার এমন হইতে পারে ইউভি অ্যাপ্লাই করা লাগতেছে আবার ওটার ভিতরে চেইন রুলও করা লাগতেছে, এরকম করা লাগতে পারে। বা দেখা গেছে যে আমরা হচ্ছে উভয় পাশে লন ধরে তারপরে হচ্ছে এটার ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন করে থাকি আর কি। তো এগুলো যে কোনো একটা হতে পারে আর কি। সো ডিফারেন্সিয়েশন আসলে ডেরিভেটিভটা বের করার প্রসেসটা ফলো আপ করলে যে কোনো যত কঠিন ডিফারেন্সিয়েশন দেখ না কেন এটা কিন্তু বের করা পসিবল। সো আমরা এই ক্যাটাগরিতে একটা স্কেলার ফাংশন আমরা নিয়েছি এরকম g টু দি পাওয়ার xy sin x plus y। সো অ্যাজ ইউজুয়াল আমাদের যেহেতু এটা টু ডাইমেনশনাল তাহলে ফর্মুলাটা দাঁড়াবে dx f of xy I plus ওকে। তো এখন আমরা f of xy টা লিখি। আচ্ছা, তো ফার্স্টে এটা যদি আমরা ডেরিভেটিভটা বের করি তাহলে কি হয়, তাহলে ফার্স্ট এটা হচ্ছে আমার u ধরি আর সেকেন্ডটা হচ্ছে আমরা v ধরি। সেম কেস গোস ফর ইট, ফার্স্ট এটা u আর সেকেন্ডটা হচ্ছে আমার v যদি ধরি তাহলে আমাদের এখানে কি অ্যাপ্লাই হবে, ইউভি ফর্মুলা। আচ্ছা, কেন আমরা ইউভি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতেছি, কারণ হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে এক ধরনের টার্ম আর সেকেন্ডটা হচ্ছে আরেক ধরনের টার্ম, দুইটা যেহেতু ভিন্ন ধরনের টার্ম সেক্ষেত্রে আমার ইউভি ফর্মুলাটা অ্যাপ্লাই করা ম্যান্ডেটরি। সো u prime v plus v prime u। সো ওভারঅল যদি আমরা এটাকে ডেরিভেটিভটা বের করি, আমি একটু স্পেস নিয়ে লিখি এখানে। সো u prime e to the power xy, e to the power xy কে ডেরিভেটিভ বের করলে চেইন রুল ফর্মুলা অ্যাপ্লাই করা হবে। সো e to the power xy কে ডেরিভেটিভ করলে e to the power xy আসে, দেন আবার xy এর ডেরিভেশন xy ডেরিভেটিভ বের করলে হয় হচ্ছে শুধু y। তাহলে e to the power xy এর ডেরিভেটিভটা আসে y into e to the power xy, দেন আমার sin x plus y as usual বসবে প্লাস আমার এখানে তারপরে হচ্ছে u v prime, v প্রাইমটা আমরা করব। তো v প্রাইমটা করলে sin x plus y কে ডেরিভেটিভ করলে আসে আমার cos x plus y, আর ভেতরেরটাকে ডেরিভেটিভ করলে আসে শুধু 1 আর এটা 0 আসে। সো আলটিমেটলি আমরা লিখব যে e to the power xy cos x plus y, দ্যাটস ইট। এই পুরোটার সাথে আমার কি থাকবে, পুরোটার সাথে থাকতেছে হচ্ছে i। ওকে, না দেন এর পরেরটা y এর সাপেক্ষে করব। তো y এর সাপেক্ষে ভাইস ভার্সা হবে জাস্ট, তাহলে x এর জায়গায় y আসবে, y এর জায়গায় x আসবে, জিনিসটা কিছুটা এরকম sin x plus y, same case goes for it, plus cos e to the power xy লিখে নিই। দ্যাটস ইট। সো এইভাবে হচ্ছে আমরা এটার গ্রেডিয়েন্টটা সলভ করতে পারি। তো এটাও খেয়াল করুন, এটাও কিন্তু খুব যে একটা কঠিন হয়েছে তা না। নরমালি আমরা যেভাবে ডেরিভেটিভ বের করি, যে ডেরিভেটিভটা বের করে i আর j লাগিয়ে হয়ে যায়। এখন আমাদের একটু এক্সেপশনাল একটা প্রবলেম আছে। এই এক্সেপশনাল এখানে দুইটা প্রবলেম আমরা সলভ করব, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য। সেটা আসলে দেখো কিভাবে কি করে। তো তার আগে এখানে আমরা যদি খেয়াল করি যে স্কেলার ফাংশন এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে পোলারে আছে, f of r theta z, f of r theta z। তো এখন কথা হচ্ছে কি, আমরা তো হচ্ছে সচরাচর 3 ডাইমেনশনালে স্কেলারের বলুন আর যেটাই বলুন 3 ডাইমেনশনালের ক্ষেত্রে আমরা হচ্ছে fx y z এভাবে আমরা এক্সপ্রেস করি, fx y z।
এখন আমরা কার্টেসিয়ান থেকে পোলার শিখছি এবং পোলার থেকে কার্টেসিয়ান শিখছি, কিন্তু সেটা কিন্তু ছিল আমাদের টু ডাইমেনশনাল। টু ডাইমেনশনাল যেমন হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি যে এফ অফ এক্স ওয়াই এরকম যদি র্যান্ডম একটা স্থানাঙ্ক, একটা ফাংশন বা ধরেন এক্স ওয়াই একটা স্থানাঙ্ক, এটাকে যদি আমরা পোলারে কনভার্ট করতে যেতাম তাহলে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার করতাম, আর থিটা ইকুয়ালস টু tan ইনভার্স ওয়াই বাই এক্স বের করতাম অ্যাজ পার দ্য কোঅর্ডিনেটস। সো কোঅর্ডিনেটটা আসলে কোন কোঅর্ডিনেটে আছে সেই কোঅর্ডিনেটে থিটার মানটা আমরা ওই অনুযায়ী বের করতাম। তো এইভাবে হচ্ছে আমরা আর থিটাতে সরাসরি কনভার্ট করতাম। কারণ কি? কারণ আমার কার্টেসিয়ান এক্স ওয়াই এর পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মান হচ্ছে আর থিটা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা যদি না হয়, এটা না হয়ে এক্স ওয়াই জেড আকারে যদি থাকে, এক্স ওয়াই জেড এরকম থ্রি ডাইমেনশনাল থাকে, তাহলে এটার পোলার কোঅর্ডিনেটটা কত? তো এটার পোলার যে কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে বেসিক্যালি আমার কিভাবে লেখা হয় আর থিটা ফাই। সো আমরা একটু বুঝি যে জিনিসটা আসলে কি। আরটা হচ্ছে বেসিক্যালি আমার রেডিয়াল ডিসটেন্স, থিটাটা হচ্ছে বেসিক্যালি আমার পোলার অ্যাঙ্গেল, আর ফাইটা হচ্ছে আমার বেসিক্যালি অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। তো আমাদের যখন আরেকটি লেকচার আছে পোলার কোঅর্ডিনেটের উপর, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে কিভাবে কি হয় এইটার আরেকটু ভিজুয়াল রিপ্রেজেন্টেশন ভালোভাবে দেখবো। আপাতত জন্য শুধুমাত্র আমরা সূত্র শিখবো, সেটা হচ্ছে r ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। লেখা যায় থিটা ইকুয়ালস টু, ফর্মুলাটা হচ্ছে cos ইনভার্স z বাই r, cos ইনভার্স z বাই r। সো জেডটা কি? জেডটা হচ্ছে আমার জেড এর যে স্থানাঙ্ক সেটা, আর আরটা হচ্ছে আমার রেডিয়াল যে ডিসটেন্সটা, এই যে রেডিয়াল ডিসটেন্সটা। আর ফাই বা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, এই অ্যাজিমুথাল অ্যাঙ্গেলের ফর্মুলাটা হচ্ছে tan ইনভার্স y বাই x, tan ইনভার্স y বাই x। ঠিক আছে, এভাবে হচ্ছে এটাকে রিপ্রেজেন্ট করা। এবার আমরা এখন আমাদের ম্যাথে ব্যাক করি। তো এইখানেও কিন্তু এই জিনিসটাই দেয়া আছে যে f অফ r থিটা z। ঠিক আছে, এটা কিসে দেওয়া আছে? তাহলে পোলারে দেয়া আছে। r স্কয়ার z এটা কি? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস। In cylindrical coordinates where r theta z are the radial distance, azimuthal angle and height respectively. মানে আমার এখানে হাইটটা কত? হাইটটা হচ্ছে z এর ভ্যালুটা হচ্ছে বেসিক্যালি আমার হাইটটা দেয়া আছে, আর হচ্ছে বাকিটা azimuthal angle দেয়া আছে আর ডিসটেন্স দেয়া আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা এটা কেমনে কি করব? এখানে যা আছে আমাদের কোনো অন্য দিক থেকে কোনো কিছু মানে হচ্ছে কনসিডার করা দরকার। এখানে যা আছে অ্যাজ ইউজুয়াল হচ্ছে আমরা ডেরিভেটিভটা বের করব। তবে এই ক্ষেত্রে একটু কথা আছে। কথাটা হচ্ছে যে এরকম যে এই যে থিটাটা এটাকে আবার রিপ্রেজেন্ট করতে হলে 1/r আনতে হবে। এটাকে রিপ্রেজেন্ট করতে হলে আবার কি করতে হয়? 1/r আনতে হয়। সো এই জিনিসটা আসলে কিভাবে কি এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। সো বেসিক্যালি আমাদের জিনিসটা এমন হয় যে যখন কোনো গ্রেডিয়েন্ট, আবার বলতেছি, যখন কোনো গ্রেডিয়েন্টে পোলার আকারে আমার যে ভেক্টরটা রিপ্রেজেন্ট করা হয় সেটা কিছুটা এইভাবে লেখা হয়। ওয়ান বাই আর এফ বাই থিটা, 1/r sin theta f by d phi। আমরা পরের পেজে এটা সুন্দরভাবে লিখি, তাহলে আরো বেটার বুঝতে পারবো আসলে জিনিসটা। তো জিনিসটা কিছুটা এভাবে লেখা হয়। এখানে প্রথমে r এর সাপেক্ষে ডেরিভেটিভটা, দেন থিটার সাপেক্ষে যখন ডেরিভেটিভটা করব, থিটার সাপেক্ষে করার সময় 1/r আসবে, 1/r sin থিটা
যখন করতে যাব তখন হচ্ছে এটা হচ্ছে অ্যাজিমুথাল, এটা অ্যাজিমুথাল। আচ্ছা ঠিক আছে, তো আসলে এখন আমরা আমাদের উপরের প্রবলেমটা সলভ করি। উপরের প্রবলেমটা একদম সহজ। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে এখানে যেহেতু আর থিটা আর জেড, আর থিটা আর জেড এর সাপেক্ষে হচ্ছে আমরা করব। ফার্স্ট হচ্ছে আর এর সাপেক্ষে আমরা করি, এফ কে আর এর সাপেক্ষে যদি করতে চাই তাহলে আমার এখানে আসে হচ্ছে আর স্কয়ার জেড, তাহলে 2r জেড। দেন আমরা যদি থিটার সাপেক্ষে করি, থিটার সাপেক্ষে করলে এখন থিটা তো এখানে নাই, তাই না? থিটা তো এখানে নাই, তাহলে পুরোটাই কি থিটার সাপেক্ষে কনস্ট্যান্ট, তাহলে মান আসবে হচ্ছে 0। দেন আমরা যদি জেড এর সাপেক্ষে করি, জেড এর সাপেক্ষে করলে জেড কে ডিফারেন্সিয়েশন করলে 1 আর r স্কয়ার হচ্ছে এখানে কনস্ট্যান্ট হিসেবে অ্যাক্ট করবে, সো ইট উইল বি অনলি r স্কয়ার। সো আলটিমেটলি গ্রেডিয়েন্ট যে ভেক্টরটা, আমরা গ্রেডিয়েন্ট ভেক্টরটাকে এভাবে রিপ্রেজেন্ট করব, ইকুয়ালস টু আছে 2rz, 0, r স্কয়ার। তবে এখানে কথা আছে, কথাটা হচ্ছে এরকম যে r 1/r যখন নাকি থিটার সাপেক্ষে করি তখন কি আসে, একটা 1/r আসে না, তখন কিন্তু 1/r আসে। তাহলে এখানে আমার ম্যান্ডেটরিলি কিন্তু 1/r দেন হচ্ছে 1/r দেন হচ্ছে থিটার সাপেক্ষে যে ডেরিভেটিভটা সেটা লিখতে হবে। দেন হচ্ছে আমার z ডান। সো এখন আমরা মান বসিয়ে দিই। ফার্স্টটার মান হচ্ছে 2rz, দ্বিতীয়টার মান হচ্ছে 0, তো 0 এর সাথে যাই গুণ করব 0ই হয়ে যাবে, সো 1/r ডাজন্ট ম্যাটার হিয়ার। দেন হচ্ছে r স্কয়ার, দ্যাটস ইট। এভাবে হচ্ছে আমরা সিলিন্ডার কোঅর্ডিনেটস এর ভেক্টর ফর্মে গ্রেডিয়েন্টটা বের করতে পারি। তো এখন আমরা আরেকটি এক্সাম্পলের দিকে লুক আফটার করব, সেটি হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাংশন ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। একটা ফাংশন অলরেডি স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এ দেয়া আছে, আর এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট, কার্টেসিয়ানে কিন্তু দেয়া নেই। সো পোলার কোঅর্ডিনেট সিস্টেমে একটা স্ফেরিক্যাল যে ফাংশনটা, সেই ফাংশনটার হচ্ছে আমার গ্রেডিয়েন্ট বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ইনিশিয়াল ফেজে কি করব, ফার্স্টে হচ্ছে r এর সাপেক্ষে, দেন হচ্ছে থিটা, দেন হচ্ছে কি বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল, এটার সাপেক্ষে করব। তো একটু আরেকবার বলে রাখি যে অ্যাজিমুথাল অ্যাঙ্গেলটা কি। অ্যাজিমুথাল অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে আমার the angle created by x axis corresponding to xy plane, ঠিক আছে? সো আমাদের যে হচ্ছে যে ফাংশনটা দেয়া আছে, সেই ফাংশনটার করেসপন্ডিং আমরা যে গ্রাফটা পাই, সেই গ্রাফটার হচ্ছে বেসিক্যালি আমার xy প্লেনে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হচ্ছে আমার অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। সো এটা আলটিমেটলি আমরা যদি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে আমরা বেটার বুঝতে পারবো। হাউএভার আমরা আগে আমাদের যে প্রবলেমটা আগে আমরা সলভ করি। ফার্স্ট অফ অল আমরা এখানে দেয়া আছে f r থিটা ফাই, এটা দেয়া আছে হচ্ছে r স্কয়ার cos থিটা sin ফাই। দেন আমরা ফার্স্টে r এর সাপেক্ষে ডেরিভেটিভটা বের করব। সো r এর সাপেক্ষে যদি ডেরিভেটিভটা বের করি, r স্কয়ার cos থিটা sin ফাই, এটা পরিবর্তে আসবে হচ্ছে যেটা r এর সাপেক্ষে হচ্ছে তাহলে 2r, বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে cos থিটা sin ফাই। আগে আমরা 2r লিখি, দেন হচ্ছে থাকবে cos থিটা and sin ফাই। ওকে, এরপর আমরা আসি থিটার সাপেক্ষে। থিটার সাপেক্ষে কিভাবে কি করব, তো থিটার সাপেক্ষে যদি করি তাহলে cos থিটাটা হচ্ছে আমার এখানে ডেরিভেটিভটা আসবে which is minus a sin থিটা মাইনাস এখানে sin থিটা r স্কয়ার দেন হচ্ছে sin ফাই। তারপর আমরা ফাই এর সাপেক্ষে করি, ফাই এর সাপেক্ষে যদি করতে যাই তাহলে sin ফাইটা হচ্ছে আগে আমার ডেরিভেটিভটা লিখে নিই, তাহলে cos ফাই আসে
and rest of the part will be my constant. So constant ডান পাশে লেখা হয় r স্কয়ার cos θ। এখন হচ্ছে আমরা আমাদের গ্রেডিয়েন্টে সরাসরি মানগুলো বসিয়ে দিব। গ্রেডিয়েন্টে মান বসানোর ফর্মুলাটা কি, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমার জিনিসটা এরকম হয় r, 1/r থিটা 1/r sin থিটা, দেন হচ্ছে আমার অ্যাজিমুথাল যে ডেরিভেটিভটা আসে সেটা। এখন আমরা সাবসিকুয়েন্টলি মান একটু করে বসিয়ে দিই। আমার ফার্স্ট মানটা যেটা আসে, ফার্স্টের যে মানটা যেটা আসে সেটা হচ্ছে 2r cos θ sin phi, 2r cos θ sin phi। তারপর যখন 1/r এর সাথে গুণ হবে, 1/r যদি গুণ হয় তাহলে আমার এখানে মানটা কত আছে, r স্কয়ার sin θ sin phi মাইনাস এর, তাহলে 1/r এর সাথে গুণ হলে একটা r কাটাকাটি চলে যাবে, তাহলে r sin θ sin phi থাকবে, কমা 1/r sin θ। সো 1/r sin θ যদি ওর সাথে গুণ হয় তাহলে আমার আসে হচ্ছে r cos θ cos phi ডিভাইডেড বাই sin θ। কারণ আমার উপরে নিচে r স্কয়ার আর r কাটাকাটি করে উপরে একটা শুধু r থাকে। সো এই হচ্ছে আমার ওভারঅল অ্যানসার। এটা হচ্ছে কম্বাইন কম্পোনেন্ট টু ফর্ম দ্য গ্রেডিয়েন্ট ভেক্টর। দ্যাটস ইট। সো এভাবে হচ্ছে আমরা যে কোনো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট ক্ষেত্রে গ্রেডিয়েন্টটা বের করতে পারি।